ফিজিক্স বাংলা আজকে তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার ক্লাস 10 এর পেজ 138 অর্থাৎ 138 এই পেজে শর্ট কোশ্চেনগুলো করে দেখাবো এবং তার সাথে ক্যালকুলেশন করব, যেগুলোতে ক্যালকুলেশন আছে এবং নির্ভুল সমাধান থাকবে। এছাড়া এর আগের ভিডিওগুলোতে আমি প্রথম থেকে যেগুলো যতগুলো পেজ ছিল সেগুলো সবই করেছি, যেগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া প্লে লিস্টে পেয়ে যাবে। তো শুরু করি। আজকে পেজ নাম্বার 138 অর্থাৎ 138 নম্বর পেজ। দেখো, বিভাগ গতে অর্থাৎ বিভাগ গ এর প্রথম কোশ্চেন কি আছে? বিভাগ গ এর প্রথম কোশ্চেন আছে 1.1, গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের অবদান কী? মনে রাখবে সবচেয়ে প্রথমে থাকবে CO2, কারণ 50% থাকে, আর তারপরে থাকে কি না মিথেন, কারণ ওইটি হচ্ছে একটি জৈব গ্রিন হাউস গ্যাস। তারপরে কি থাকবে না CFC, আর লাস্টে থাকবে জলীয় বাষ্প H2O। এখানে জল নয়, জলীয় বাষ্প ধরা হয়। তাহলে 1.1 এর অপশন বিটা এখানে উত্তর হবে। এরপরে 1.12 কি আছে দেখে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? V0। এখন চাপ স্থির রেখে, হয়তো অবশ্যই চাপ স্থির রাখা মানে কি? চার্লসের সূত্র। 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে আয়তন কত হবে? তাহলে দেখো, আমরা সূত্র জানি কি VT সমান কত হয়? V0 × 1 + T/273। তাহলে এখন টি এর জায়গায় যদি 100 ধরি, তাহলে V0 × 1 + 100/273। আচ্ছা, এই ইকুয়েশনে যদি এটা হয় তাহলে V0 নিয়ে পরে 273 + 100 মানে কত লেখা যায়? 373/273। তাহলে এখান থেকে লেখা যায় 373 V0/273। এটা কি অপশান আছে? দেখে নাও, 373 V0/273 অর্থাৎ অপশান সি। এখানে উত্তর কোনটা হবে? অপশান সি। তাহলে 1.2 এর অপশান সিটা উত্তর। আচ্ছা, এইগুলো যে করছি এগুলো সবই তোমাদেরকে PDF আকারে আমার ডিসক্রিপশন বক্সে এছাড়া কমেন্ট সেকশানে দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করবে, আর লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক করবে। 1.3তে আছে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত? দেখো, হাইড্রোজেন গ্যাস এর প্রমাণ ঘনত্বের মান এবং কোন পদ্ধতিতে? STPতে। এই মানটা মনে রাখবে। STPর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এখানে মান হয় 0.089 গ্রাম পার লিটার। আচ্ছা, পার লিটার কি অপশন দেওয়া আছে? না, শুধুমাত্র গ্রাম লিটার ইনভার্স আছে। তাহলে 0.098 গ্রাম পার লিটার আছে, 0.089 অর্থাৎ অপশন সিটা রয়েছে। তাহলে উত্তর হবে অপশন সি। 1.3 পর 1.4 দেখো, নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয় রূপোর তাপ এবং তড়িতে সবচেয়ে ভালো সুপরিবাহী হিসাবে ধরা হয়। তাহলে অপশন সি হচ্ছে রূপো বা রূপা। 1.4 এর পর 1.5 কি আছে? ENT, চিকিৎসায় নাক কান গলার ভিতরে অংশ দেখার জন্য ব্যবহার করেন কি? না, ব্যবহার করা হয় অবতল দর্পণ, অর্থাৎ সি হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ কি করে? না, ছোট জিনিসকে বড় করে দেখতে সাহায্য করে, আর ছোট জিনিসকে বড় করে না দেখলে অর্থাৎ আমাদের চোখ কান গলা এই জায়গাগুলোকে ভালো করে জাজ করা অর্থাৎ সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। দর্পণের ক্ষেত্রে মনে রাখবে অবতল নামটা বড়, অবতল নাম বড় হওয়ার জন্য বড় দেখায়, আর উত্তল নামটা ছোট তার জন্য ছোট দেখায় দর্পণের ক্ষেত্রে। আর লেন্সের ক্ষেত্রে ঠিক উল্টোটা, নাম যার ছোট সে বড় দেখাবে, আর যার নাম বড় সে ছোট দেখাবে। 1.5 এর পরে 1.6 বলেছে বিজ্ঞানী কচি। বিজ্ঞানী কোচি একজন বিজ্ঞানী আছেন, তো তিনি প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক করেন সেই সম্পর্কটি μ = a + b/λ²। আর এইখান থেকে বিক্ষেপণের সমীকরণ পাওয়া যায়। তাহলে μ = a + b/λ², এই সমীকরণটি থাকবে। এটি কি রয়েছে অপশানে? a + b/λ² আছে, অর্থাৎ অপশান ডিটা এখানে উত্তর হবে। যেখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, এই জন্য বলে তরঙ্গদৈর্ঘ্য যার বেশি হবে তার প্রতিসরাঙ্ক কম হবে। 1.7 একই কোশ্চেন রিপিট করছে আবার। কৃতকার্য বিভব পার্থক্য আর তড়িৎ আধান দেওয়া আছে সম্পর্ক। তাহলে আমরা এর আগের ভিডিওতে দেখেছি W = QB হলে আমাদের কি লিখব? W = QB অপশান আছে, অপশান আছে ডাইরেক্ট। তাহলে অপশান বিটা উত্তর হয়ে যাবে। 1.7 পর 1.8 বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোমটা এর কী উপাদান থাকে? তার নামে আছে নাইক্রোম।
তাহলে নাই আর ক্রোম, নাই মানে নিকেল আর ক্রোম মানে ক্রোমিয়াম, তাহলে নিকেল ক্রোমিয়াম মাস্ট বি থাকবে এরকম দুটো দেখে নাও। তারপর নিকেল আর ক্রোমিয়াম, নিকেল আর ক্রোমিয়াম মানে অপশান সিটা হচ্ছে। এছাড়া সামান্য পরিমাণে আয়রন আর কার্বন থাকে, তাহলে এখানে উত্তর হবে অপশান সি। মানে এরা দুজন মাস্ট, এরা মেন। 1.8 পর 1.9, একটি তেজস্ক্রিয় মৌল এম থেকে ক্রমান্বয়ে একটি আলফা আর দুটি বিটা কণা নির্গত হলে অপর একটি তেজস্ক্রিয় মৌল উৎপন্ন হয়। এম আর এন এর মধ্যে সম্পর্ক, খুব ভালো কনসেপচুয়াল কোশ্চেন, ভিভিআইপি রাখতে পারো। তাহলে একটি তেজস্ক্রিয় মৌল অর্থাৎ ধরে নিলাম 92U238, তাহলে এখান থেকে প্রথমে আলফা কণা বেরোচ্ছে। তাহলে আলফা কণা যখন নির্গত হয় তখন আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে, তাহলে 90 হলো, আর ভর সংখ্যা 4 একক কমে। তাহলে 90 হলে ন্যাচারালভাবে থোরিয়াম হয়, যদি না জানো সেটাকে এক্স হিসাবে রেখে রাখবে। তারপর বলেছে দুটি বিটা কণা, তা দুটি বিটা কণা মানে একটা বিটা কণা নির্গত করো। তাহলে বিটা কণা হলে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়ে আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে 90 বদলে 91 হবে, আর ভর সংখ্যা 234ই থাকবে। 91 কি হয়, প্রোটো অ্যাক্টিনিয়াম পিএ হয়। এরপরে আবার যদি আপনার একটা বিটা হয় তাহলে 91 বদলে কী হয়ে যাবে 92, কারণ পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে 92 থাকা মানে সেই কী হবে ইউরেনিয়াম। তাহলে দেখো এইখানেও ইউরেনিয়াম আবার এইখানেও ইউরেনিয়াম, তাহলে দেখতে পাচ্ছ একই মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা পরস্পরে কি হয় আইসোটোপ বা সমস্থানী। কি বলা হয় আইসোটোপ বা সমস্থানী। 1.9 পর এরপরে কোশ্চেন আছে দেখো 1.10, 10 কোশ্চেন। 1.10, হ্যাঁ 1.10 10 কোশ্চেনে কি আছে, আইপিএসসি প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে দ্বিতীয় মৌল কি, তৃতীয় হ্রস্ব পর্যায়ে দ্বিতীয় মৌল হবে অপশন বি ম্যাগনেসিয়াম। তারপরে আছে কোন যৌগটি স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, NaCl, LiH, NaF সবকটি, অর্থাৎ ডিটা হবে 1.11, ডিটা হচ্ছে সবকটি হবে। কেন না স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, কারণ এরা প্রত্যেকে হচ্ছে তড়িৎযোজী, আর তড়িৎযোজীর ক্ষেত্রে কোনো স্বতন্ত্রের অস্তিত্ব থাকে না। যদি কেউ সমযোজী থাকতো তাহলে সেটা উত্তর হতো। নিম্নলিখিত 1.12, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে, হ্যাঁ 1.12 দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ধাতব পরিবাহী ক্ষেত্রে সত্য বা প্রযোজ্য। এই কোশ্চেনটা ভালো করে শুনো। ধাতব পরিবাহী ক্ষেত্রে তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীগুলি কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এটা প্রথমে দিয়েছে। আচ্ছা দ্বিতীয়তে দিয়েছে কি না, দ্বিতীয় তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। ওকে, ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন সত্য করবে। উষ্ণতা বাড়লে রোধ মান কমে, এটা ভুল বলছে। ধাতব পরিবাহী কঠিন তরল হতে পারে। দেখো ধাতব পরিবাহী সে কঠিন হয় তরল হয়, তরল কী হয় পারদ হয়, কঠিন তো সপুষ্ঠরী ক্ষেত্রে হয়। তাহলে আমরা বলতে পারি 1 হলো, 2 হলো আর 4, এই তিনটে জিনিস রাইট হচ্ছে, 1, 2 আর 4, ঠিক আছে। 3 কেন নয় না, 3টা হবে না, কারণ উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, অর্ধ পরিবাহী ক্ষেত্রে কমে, তাহলে এটা ভুল বলছে। তাহলে 1 হবে, 2 হবে আর 4 হবে, 3টা নয়। তাহলে 1, 2 আর 4 মানে অপশান সি উত্তর হচ্ছে, অপশান সি। 1.12, 1.12 পরে 1.13 দেখো, 1.13, 1.13তে বলেছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, আর দেখতে হবে না কিপ যন্ত্র যেতে প্রস্তুত করা হবে H2S, তাহলে এটা হচ্ছে অপশান বি, অপশান বি H2S। তারপর অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা একটি উপাদান থাকবে, অ্যামালগাম পারদের ক্ষেত্রে থাকে, অর্থাৎ 1.14 ধাতু সংকরে দেখতে পাওয়া যায়, তাহলে অপশান ডি হবে H। 1.15 অ্যালকাইন এ H পরমাণুর সংখ্যা কত হয় যখন n=3 হয়, অ্যালকাইন বলেছে, তাহলে অ্যালকাইন এর সাধারণ সংকেত কত হয় CnH2n-2, তাহলে n=3 হলে C3H 2 × 3 - 2, অর্থাৎ C3H6 - 2 মানে C3H4, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে 4, আর 4 হওয়া মানে অপশান সিটা উত্তর, অ্যালকাইন বলেছে। এরপরে দেখো পরের বিভাগ খ দেখি আছে, বিভাগ খ দেখবে, বিভাগ খতে আছে দেখো প্রথমে যে CnH2n+2 সংকেতযুক্ত একটি জৈব গ্রিনহাউস গ্যাস, তাহলে CnH2n+2 অর্থাৎ এটা আমাদের কি জানি, এটা হচ্ছে অ্যালকেনের হিসাব, আর অ্যালকেনের ক্ষেত্রে বিভাগ খ প্রথম কোশ্চেন 2.1 CnH2n+2, এটা মানে হচ্ছে অ্যালকেন। আর একটি সাধারণ অ্যালকেনের নাম কি জানি আমরা মিথেন,
আর মিথেনের ক্ষেত্রে CH4 হয়, আর মিথেন এই সূত্রটা মেনে চলে, তাহলে এটা হবে মিথেন। 2.1 পর 2.2 সুইট গ্যাস কি না কয়লা খনি থেকে প্রাপ্ত গ্যাস, কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন হাইড্রেট গ্যাস, মিথেন হাইড্রেট গ্যাস, এবং এটা সংকেত কি হয় 4CH4.23H2O। 2.2 এর পর অথবাতে আছে তাপনমূল্য রেশা একক কি, তাপনমূল্য রেশা একক মনে রাখবে যে জুল পার কেজি হয়, এটা কখন না এসআই এককে, আর যদি বলা হয় সিজিএসে তাহলে তখন হবে ক্যালোরি পার গ্রাম, আর যদি বলে ব্যবহারিক তাহলে তখন হবে কিলো জুল পার কেজি। এটা হচ্ছে জ্বালানি তাপনমূল্যের এককগুলো। তারপর হচ্ছে 2.3 কি বলেছে দেখো, 2.3 বলছে P1V1 সমান P2V2 সমান P3V3 ড্যাশ সমীকরণটি কোন সূত্রটি নির্দেশ করে, তাহলে এটা কি হবে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র আমরা পড়েছি P1V1 সমান P2V2 হয়। 2.4 এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, অনেকবার রিপিট করছি, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর হয় এসআই পদ্ধতিতে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যদি আমাদের এটা হচ্ছে ফর এসআই, আর যদি বলা হয় আমাদের এইটারই সিজিএস পদ্ধতি, তাহলে তখন কি হবে সিজিএস পদ্ধতিতে যখন বলবে তখন নিয়ম হচ্ছে 8 সমান 8.314 ইন্টু 10⁻7 আর মোল ইনভার্স আর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্সও করা হয়। আর মনে রাখবে লিটার এটিএম চাপে যদি বলা হয় লিটার এটিএম চাপে তাহলে হয় আর এর মান 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স করা হয়। 2.4 এর পরের কোশ্চেন দেখো 2.5 দ্বিধাতব পাতের একটি ব্যবহার কি, থার্মোস্টেট যন্ত্রে ব্যবহার করা হয়। 2.5 বলছি আমি, হ্যাঁ 2.5 হবে থার্মোস্ট্যাট যন্ত্রে ব্যবহার করা হয় বা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, এটাও বলতে পারো। দ্বিধাতব পাতের এইটাই কাজ। 2.5 এর পর 2.6 একটি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি বক্রতা ব্যাসার্ধ 21 হয়, তাহলে 2.6 আছে, হ্যাঁ তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 21, তাহলে ফোকাস এফ সমান r/2 হয়, 21/2 মানে 10.5 সেন্টিমিটার, তাহলে 2.6 হচ্ছে এটা। 2.6 এর পর 2.7 কমলা নীল বর্ণের আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হয়, তাহলে 2.7 এ কমলা নীল, তাহলে দেখো এখানে উত্তর হবে কমলা। যদি বলো কেন না দেখো প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো আপতিত হয় বিচ্ছুরিত হয়ে পরে 7 কালার ভেঙে যায়, 1 2 3 4 5 6 and 7। তো এখানে কি হয় VIBGY O আর R, তাহলে সবচেয়ে এরপর কি বলেছে যে তরঙ্গ দেখো টপে কে থাকে সবচেয়ে উপরে কে থাকে রেড, আর তারপরে কি থাকে অরেঞ্জ, তাহলে এখানে বলেছে কমলা আর কি ছিল কমলা আর নীল, নীল মানে এখানে ব্লু আছে এখানে, তাহলে দেখো অরেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি যদি বলা হয় সেটা রেড, কিন্তু অপশানে বলেছে অরেঞ্জ আর ব্লু, তাহলে অরেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে কার তুলনায় নীলের তুলনায়, উত্তর হচ্ছে কমলা। 2.7 এর পর 2.8 এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটা এক্সেপশনাল অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে কত পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেটের দবনে চালনা করলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার জমা হবে। অঙ্কটি ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, এই অঙ্কটাকে দেখবে ভালো করে যে কিভাবে হচ্ছে। দেখো 107, দেখো এখানটাতে সিলভার নাইট্রেটের দ্রবণ AgNO3 এর ভ্যালু হয় কত না 107.88 গ্রাম, এটা হচ্ছে সিলভার নাইট্রেটের ভ্যালুটা। তাহলে এত গ্রাম সমান কত ফেরাড হয় না 1 ফেরাড, আর 1 ফেরাডের মান যখন আমরা কুলম্বে ইউজ করি অর্থাৎ আধানে বার করি সেটা হয় 96500 এত কুলম। এটা ক্লাস 12 জিনিস, তাও একবার জেনে নাও। 1 ফেরাডটা হচ্ছে সি দিয়ে ধরা হয়, আমাদের কিউ সমান সিভি সূত্রতে আসে। তো এখানে দেখবে যে AgNO3 যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 107.88 গ্রাম সমান 1 ফেরাড, তাহলে একে কত হবে 1/107.88 ফেরাড, আর এখানে বলেছিল কত 0.00118 এত গ্রাম, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো 0.1100118 তার সাথে 96500,
আর বাই 107.88 যদি এর ক্যালকুলেশন করো নেয়ার ইকুয়াল 0.99 সামথিং আসছে, যেটাকে আমরা 1 ধরবো, তাহলে কত হলো 1 কুলম, কারণ কুলমে প্রকাশ করছি। তার মনে রাখবে 107.88 হচ্ছে He3NO3 এর আণবিক ভর হয়। এবার এইটা সমান 1 ফেরাট, আর 1 ফেরাট মানে হচ্ছে 96500 কুলম হয়, একে কত হয় 0.00118, তাহলে এটা তো 1 কুলম হবে। তাহলে উত্তর হচ্ছে 1 কুলম। 2.8 এর পর 2.9 মো কার হয়, মনে রাখবে পরিবাহিতা, কে সমান হয় 1/r, আর আর হচ্ছে ওহম, তাহলে এখানে ওহম ইনভার্স, আর ওহম ইনভার্সকে মো বলা হয়, আর চিহ্নটা কি হয় উল্টো দিকে হয়, তাহলে এটা হচ্ছে পরিবাহিতা। 2.9 এর পর 2.10 কার্বন ডেটিং থেকে জীবাশ্মের বয়স নির্ধারণের জন্য ব্যবহার করা, বা পুরাতান্ত্রিক বস্তুর বা জীবাশ্ম বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। ওকে, 2.10 পর এর অথবাতে বলেছে, অথবা 2.10তে তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হলো 20, একদম সত্য কথা বলেছে। তাহলে তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হচ্ছে 20, তোমার জানা অন্য একটি একক বলো। তাহলে অন্য একক তুমি বলতে পারো বেকারেল, এটা একটা একক, যেটা হচ্ছে ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি বলে, তেজস্ক্রিয়তার জনক বেকারেল হয়। আর মনে রাখবে 1 পরিমাণে কত হয় 3.7 × 10⁻10 বেকারেল। যদি বলো আর একটা বলো, তখন মনে রাখবে রাদারফোর্ড, এটাও হয়। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো দিয়েছে, একটি হ্যালোজেন মৌল, জার্মান সিলভার, চ্যালকোসাইড আর থার্মিট। তাহলে দেখো এরটা কি হবে, বি এরটা কি হবে, সি অ্যান্ড ডি। হ্যালোজেন মৌল যদি বলা হয় তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, মানে এখানটাতে আমার 4টা হবে। বিতে আছে জার্মান সিলভারে কে থাকবে, কোপার থাকবে, অর্থাৎ 2টা। সিতে আছে চ্যালকোসাইড। আচ্ছা, জার্মান সিলভার যদি আমরা জিঙ্ক করি তাহলে কি হবে, থার্মিন মিশ্রণটা কত হবে, অ্যালুমিনিয়াম, তাহলে থার্মিন মিশ্রণ অ্যালুমিনিয়াম হয়ে গেল। আচ্ছা, চ্যালকোসাইড হচ্ছে আমাদের কোপারে থাকবে না জিঙ্কে থাকবে, একবার বলো তোমরা, চ্যালকোসাইড থাকবে আমাদের কোপারে, জার্মান সিলভারে জিঙ্ক থাকছে, তাহলে বি এর 3 আর সি এর 2, তাহলে 4 3 2 1, 2.11 এটা আসবে। তারপর 2.12 আছে মেন্ডেলিভ পর্যায় সারণীর সংশোধিত সংস্করণে শূন্য শ্রেণী ছিল না। ঠিকই বলেছে, কারণ পর্যায় সারণী সংশোধিত মানে আধুনিক পর্যায় সারণী, আর সেখানে শূন্য শ্রেণী ছিল না, কারণ সেখানে 18 নম্বর শ্রেণী ধরা ছিল, তাহলে ছিল না, এটা সত্য কথা, সত্য। 2.12 পর 13 জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত। তাহলে ক্যাথোড আর অ্যানোডের ভরের অনুপাত জলের তড়িৎ বিশ্লেষণ 2.13 যদি করি, তাহলে H2O যখন ভাঙবো তাহলে 2 × 1 হাইড্রোজেন আর অক্সিজেন থাকে 1, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ভর হয় কত 2 × 1, আর অক্সিজেনের ভর কত হয় 1 × 16, দ্যাট ইজ 2:16, আর 2:16 মানে 1:8, তাহলে ভর হচ্ছে কত 1:8। যদি বলতো আয়তন তাহলে কত লিখতাম 1:2, ঠিক আছে। তাহলে 1.13 হলো। এরপর অ্যানোড মাডে থাকে এমন একটি দামি ধাতু বলো, 1. এর অথবাতে অ্যানোড মাডে থাকে কি, পিটি থাকে, এউ থাকে, এজি থাকে। অ্যামোনিয়া জলীয় দ্রবণে প্রকৃতি কি হয়, ক্ষারীয় হয়, অর্থাৎ সে কি করে লাল লিটমাসকে নীল করে। 2.14 হবে ক্ষারীয়। 2.15 হিমঘর খুব নিম্ন উষ্ণতা কোল্ড স্টোরেজে কোন গ্যাস উৎপন্ন হয়, এটাতে একটা থিওরি আছে, কোল্ড স্টোরেজে কোন গ্যাস নির্গত হয়, অ্যামোনিয়া গ্যাস, অর্থাৎ NH3 অ্যামোনিয়া। 2.15 এর অথবাতে আছে যে পরীক্ষামূলকভাবে বা পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় তার নাম কি। তাহলে অথবাতে যে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় সেটা হাইড্রোজেন সালফাইড হয়, H2S, পচা ডিমের মতো গন্ধ হয়। জার্মান সিলভারে কত পরিমাণ সিলভার থাকে, 2.16। তাহলে জার্মান সিলভারে যদি বলা হয় তাহলে সেখানে কি কি থাকে একবার দেখে নাও, কোপার থাকে,
জিঙ্ক থাকে আর নিকেল থাকে। তাহলে কপার, জিঙ্ক আর নিকেল, কপার থাকে 50%, জিঙ্ক থাকে 30% আর নিকেল থাকে 20%। তাহলে এখানে বলেছে কত পার্সেন্ট সিলভার থাকে, সিলভার রয়েছে, সিলভার নয়, তাহলে সিলভারটা কত হবে 0%। আর একটা 0% হয়, সেটা হচ্ছে আয়রন, সেটাও 0% হয়। তা জার্মান সালফারে, সিলভারে 0% সিলভার থাকে। পরে আইপিএসসি নেম দিয়েছে CH3 CH2 CHO, তাহলে 2.17 CH3 CH2 CHO। CHO অর্থাৎ অ্যালডিহাইড মূলক, আর অ্যালডিহাইড থাকা মানে কি ন্যাল হয়। কটা কার্বন আছে, কার্বন ধরে নামকরণ শুরু হয়, তাহলে 3টে কার্বন মানে তাহলে প্রোপা কি হবে, ন্যাল হবে। 2.17 অথবাতে আছে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, পরীক্ষাতে আসে এই প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাপারটা, 4টে পদ্ধতিতে হয়। তার মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত বিক্ষিপ্ত সূর্যালোক, কি বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। 2.18 কি বলা আছে, একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমার। প্রাকৃতিক জৈব ভঙ্গুর হচ্ছে কাঠ, কয়লা, সেলুলোজ, এগুলো ধরতে পারো। তাহলে শেষ হয়ে গেল বিভাগ ঘ। তাহলে এরপরে বিভাগ গ আছে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পেজ নাম্বার কত করালাম দেখো, পেজ নাম্বার আজকে তোমাদের 138, 138 নাম্বার পেজ করালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিও আইকন যে প্লে বটন, সে বটনটা অ্যাক্টিভ করে রাখবে, কারণ দেখতে পাচ্ছ পরপর আমি প্রত্যেকটা পেজকে খাতাতে করে রাখবো, এছাড়া আমি পিডিএফও এর সাথে পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।